অমর ২১শে কাল, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা জোরদার। বিএনপি নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিল যে ৩০ লক্ষ শহীদ মৃত্যুবরণ করে নাই, শাহাদত হয় নাই, এটা সংখ্যা নাকি ঠিক না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে, জানালেন প্রধানমন্ত্রী। ১৭ জন পেলেন ২১শে পদক। জনগণের অধিকার কেড়ে নিয়ে ভাষা শহীদদের সাথে বেইমানি করছে সরকার, মন্তব্য ফখরুলের। যে নামেই হোক, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ করার দাবি। এবং নতুন নির্বাচন কমিশনের প্রথম তফসিল ঘোষণা। ৩০ মার্চ কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ ২ আসনে ভোট, রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ। আমন্ত্রণ নিউজ 24-এ। দর্শক, শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ওয়াফিফ রহমান এবং আমি সাবিহা নিগার দৃষ্টি। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বাঙালির ভাষার অধিকার দাবি আদায়ের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। কয়েক ঘন্টা পরেই শহীদ মিনার এলাকায় ঢল নামবে সর্বস্তরের মানুষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে স্মৃতির মিনারের চারপাশ। রং তুলির আঁচড়ে গোটা এলাকায় ফুটিয়ে তোলা হয়েছে শোক ও শক্তির আবহ। স্মৃতির মিনার ঘিরে এখন শুধুই অপেক্ষা যাতে সূর্য সন্তানদের স্মরণের। বেদি জুড়ে আঁকা হয়েছে রঙিন আলপনা। করবের শহীদ মিনার সেজেছে নতুন সাজে, ধোয়া মোছার কাজও শেষ পর্যায়ে। ভাষা শহীদদের স্মরণের অন্যতম অনুষঙ্গ সড়ক ও দেয়াল জুড়ে বাহারি আলপনা। সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ছাত্র শিক্ষকদের দক্ষ তুলির আঁচড়ে এক একটি দেয়াল যেন গাইছে ভাইহারা ২১-এর গান। যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে, ভাষা শহীদ হয়েছে, ওদের স্মৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে এবং নতুন প্রজন্মের কাছে ওই রাষ্ট্রভাষা বাংলার যে চেতনাবোধকে জাগ্রত করার লক্ষ্যে কিন্তু আমরা এগুলো দেওয়াল পেন্টিংগুলো করে থাকি। ৫ জন বীর সৈনিককে আমরা আঁকছি, কিন্তু সেটার সাথে ভাষা এবং ভাষার যে চেতনা, দেশের যে চেতনা, সেই জায়গাটাকে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সবসময় তো পেইন্টিং আমরা বিভিন্ন জায়গা করছি, সাধারণ মানুষদের সামনে যখন করছি, বিভিন্ন মানুষ কমান্ড করছে এবং চিনতেছে যে এটা রফিক, এটা বরকত, ওরা এরকম ছিল, ওইরকম ছিল। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে শুধু কেন্দ্রীয় শহীদ মিনারই না, নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছে পুরো রাজধানী জুড়েই। শহীদ মিনার পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান, কোনো ধরনের নাশকতার সম্ভাবনার তথ্য তাদের কাছে নেই। মূলত ৩ স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। একটা হচ্ছে এই প্রাঙ্গণকে কেন্দ্র করে তার আশেপাশের যে প্যারিমিটার সেটি, এবং আউটার প্যারিমিটার। এই সমগ্র এলাকাটাকে আমরা আবার 5টি সেক্টরে ভাগ করে দায়িত্ব পালন করছি এবং আজ মধ্যরাতের পর থেকে করব। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে ২১-এর মূল আনুষ্ঠানিকতা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, আর কিছুক্ষণ পর অর্থাৎ কয়েক ঘন্টা পরেই তো শহীদ মিনারে ফুল দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে, তো শেষ মুহূর্তে কেমন দেখছেন প্রস্তুতি? দৃষ্টি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, তার প্রস্তুতি কিন্তু ইতিপূর্বে শেষ হয়েছে। এখন যেটি চলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো শহীদ মিনারকে আসলে ঘিরে রেখেছেন। আপনি জানেন, এর আগে ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক যেটা জানিয়েছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা 4টি স্তরে আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এবং আপনি জানেন যে 12টা একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে, সেই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে আপনি জানেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে বিশেষ ফোর্স রয়েছে, স্পেশাল ফোর্স SSF, তারা কিন্তু ইতিপূর্বে এখানে এসে পৌঁছেছেন এবং পুরো শহীদ মিনারের আশপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বিকাল থেকেই যে দেখা গিয়েছিল যে এই রাস্তাগুলোতে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে,
এখন কিন্তু যে পরিস্থিতি, তাতে এই রাস্তাগুলোতে সাধারণ মানুষদের আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ফুল দেওয়া শেষে, শ্রদ্ধা নিবেদন শেষে আসলে 1 ঘন্টা পর আসলে এই জায়গাটি মুক্ত করে দেওয়া হবে এবং সাধারণ মানুষ, এবং আপনি জানেন যে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং সাধারণ মানুষ সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শহীদদের। সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিপূর্বে শেষ হয়ে গেছে। পুরো শহীদ মিনারের চারপাশ কিন্তু রঙের যেটা বলা যায় যে রঙিন হয়ে গেছে, রঙের তুলায় সেটা বলা যেতে পারে। এবং পুরো রাস্তা কিন্তু এখন বলা যেতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর দখলে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু আগে 4:30টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনি এখানে এসেছিলেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম কোনো রকম কোনো নাশকতার কোনো আশঙ্কা আছে কিনা, তবে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলিয়ে, সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশে কোনো থ্রেট নেই, তবুও আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলিয়ে তারা এবার বাড়তি নিরাপত্তা তৈরি করেছেন। তো এই ছিল আসলে দৃষ্টি এখন পর্যন্ত সর্বশেষ দৃষ্টি। ধন্যবাদ আপনাকে। দর্শক, হিরণ খান আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন তিনি। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর জানাবো। দর্শক, বইমেলা কিন্তু ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। আরো খবর জানাতে অমর একুশে বইমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। 21শে ফেব্রুয়ারির আবহ তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তো বইমেলায় এর কি ধরনের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? 21শে ফেব্রুয়ারির আবহ তো আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বইমেলায় কিন্তু সেটি আরও বেশি চোখে পড়েছে আমাদের বিকেল থেকে, এবং সবাই কিন্তু 21শে চেতনাকে ধারণ করে এসেছে। এবং ফেব্রুয়ারি এলেই আসলে, এবং এই অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করেই কিন্তু 21শে ফেব্রুয়ারি চেতনা সবচেয়ে বেশি দেখা যায় একদম ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই, যখন থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়। আর এই 8ই ফাল্গুনকে কেন্দ্র করে তো সেটি আরও বেশি প্রকট হয়ে আসে। তো আমি যদি আপনাকে একটু পুরো বইমেলাটা ঘুরিয়ে দেখাই, তাহলে আপনি দেখবেন যে যারা এসেছেন পাঠক, তারা কিন্তু সবাই বইমেলায় 21শে ফেব্রুয়ারি চেতনাকে ধারণ করে এসেছেন। তো এখানে কিছু পাঠক রয়েছেন, তারা বই দেখছেন, আমি একটু তাদের সাথে কথা বলবো। রাত পেরোলেই তো আসলে 21শে ফেব্রুয়ারি, তো এই চেতনাকে ধারণ করেই কি আজকে বইমেলায় আসা হয়েছে? না, একদমই না। ফেব্রুয়ারির শুরু থেকেই বইমেলায় আসছি, বন্ধুদের সাথে করেই আসছি। আর চেতনা বলতে, চেতনা তো তৈরি করা ছিল আগে থেকে, যেটা 52তে ছিল, সেই চেতনা কিন্তু আমরা ভাঙছি এখন। আমরা চেতনাকে শুধু রক্ষা করতে জানলেই কিন্তু আমাদের এখন চলতো, কিন্তু আমরা কিন্তু সেটাও রক্ষা করতে পারছি না। এখন ফেসবুকের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনারাও জানেন যে কয়েকদিন ধরে যে সমস্ত নিউজ, যে সমস্ত ট্রল ভাইরাল আকারে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে, সেটা আসলে কতটুকু চেতনা রক্ষা করছে। আমরা চেতনা কি, চেতনা তো আমরা ধারণ করব, চেতনা সব কেন করব? আমরা চেতনা বেঁচে খাচ্ছি এখন। আপনি দেখবেন পত্রিকাওয়ালারা, লাইফস্টাইল ম্যাগাজিন, লাইফস্টাইল পাতা, তারা কি করছে? 21শের খাবার, 21শের পোশাক, 21শের লাইফস্টাইল, মানেটা কি? 21শের খাবার তারা তৈরি করছে। কিন্তু বইমেলাতে আসলে তো এটি অনেক বেশি টের পাওয়া যায়, তাই না? এখানে তো আসলে অনেক বেশি টের পাওয়া যায়, হয়তো অনেক কারণে যায়। মাসটাই তো আসলে আমাদের ভাষার মাস। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ওয়াফিক যেমনটি বলছিলেন যে পাঠকরা আসলে 21শে চেতনাকে নিয়েই আসে, সেটি অনেক জায়গায় উপেক্ষিত হলেও কিন্তু অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে সেটি অনেক বেশি টের পাওয়া যায়। তো ওয়াফিক, আসলে 21কে কেন্দ্র করে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে বইমেলা। আপনাকে ধন্যবাদ সূচনা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, বইমেলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করতে চায় সরকার। চেষ্টা চলছে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের। সকালে 21শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। তার অভিযোগ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অবমাননায় নতুন তৎপরতা শুরু হয়েছে, তাই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনন্য অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে 1976 সাল থেকে দেয়া হচ্ছে 21শে পদক। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই পদক চালু করা হয়। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 17 বিশিষ্ট নাগরিকের হাতে 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অবমাননায় নতুন তৎপরতা শুরু হয়েছে। বিএনপির নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিল যে ৩০ লক্ষ শহীদ মৃত্যুবরণ করে নাই, শাহাদত হয় নাই, এটার সংখ্যা নাকি ঠিক না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর থেকে আর কিছু হতে পারে না। এবং আমার মনে হয় যে পাকিস্তানিদের এই অপপ্রচার আর তার এই বক্তব্যে কোনো সূত্র আছে কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেন ওই একই সুরেই যেন তিনি কথা বলার চেষ্টা করছেন। এ সময় 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, এই দিনটিকেও বিতর্কিত করার চেষ্টা চলছে। 25শে মার্চ থেকে তারা যে গণহত্যা শুরু করেছিল, সেই গণহত্যার ছবিগুলিতে তারা এই হত্যাকাণ্ড যে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করেছিল আর তাদের সাথে পরবর্তীতে যোগ দেয় রাজাকার বাহিনী, আলবদর আল শামস বাহিনী, এই দেশীয় কিছু কুলাঙ্গার। কিন্তু দুর্ভাগ্য যে আমরা এখন দেখতে পাচ্ছি তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে ওই গণহত্যার ছবিতে সেগুলি মুক্তিযোদ্ধারা হত্যা করেছে বলে সেই ক্যাপশন দিয়ে তারা সেই রিপোর্ট তৈরি করে সব জায়গায় বিলি করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে সঠিক ইতিহাস চর্চায় নতুন প্রজন্মকে পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো মতেই যেন এই অর্জনগুলিকেও আবার ভবিষ্যতে নস্যাৎ করতে না পারে, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। জনগণের অধিকার হরণ করে ক্ষমতাসীন দল ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের সাথেই বেইমানি করেছে। বিকেলে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 2014 সালের মতো নির্বাচন করতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। যে নামেই হোক নির্বাচনকালীন সরকার নির্দলীয় ও নিরপেক্ষ করার দাবি তার। মহান ভাষা দিবস পালন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির এই আলোচনা সভা। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যেখানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ করলেও সেভাবে তাদের সম্মান দেওয়া হয়নি, অথচ এ দেশের স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে ভাষা আন্দোলন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভাষা না বোঝায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পাকিস্তান সরকার, তেমনি বর্তমান সরকারও জনগণের ভাষা বুঝতে পারছে না বলেও মন্তব্য তার। এখনকার শাসক গোষ্ঠী তারা বৃহত্তর জনগোষ্ঠীর যে আশা আকাঙ্ক্ষা তাকে সম্পূর্ণরূপে পদদলিত করে আজকে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তারা ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের যে চেতনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। মির্জা ফখরুল দাবি করেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, আর তা হতে হলে নির্বাচনে নিশ্চিত করতে হবে সব দলের অংশগ্রহণ। আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচন আমরা দেখতে চাই একটি নিরপেক্ষ সরকারের অধীনে, সে যে নামেই চিহ্নিত করা হোক না কেন, সে সহায়ক সরকার বলি আমরা বা অন্য কোনো সরকার বলি, তাকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ করতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 21-এর চেতনায় নেয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। যে আমরা এই ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনাকে আমরা সমুন্নত রাখব এবং সেটা রাখার জন্য আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব এবং যে কোনো মূল্যে হোক। বিএনপির নেতারা বলেন, একদলীয় শাসনের জন্য দেশের মানুষ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশ নেননি। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করল দায়িত্ব নেয়ার আগে থেকেই রাজনীতির মাঠে আলোচনা সমালোচনার ঝড় তোলা নতুন নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিএসি খান মোহাম্মদ নুরুল হুদা। একই সঙ্গে ঘোষণা করেন সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনের তফসিলও। তার আশা, দুটি নির্বাচনই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শান্তিপূর্ণ। হুঁশিয়ারি দেন, আচরণবিধি ভাঙলে কেউই ছাড় পাবে না। 2016 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় বন্ধ ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। আর জটিলতা কাটিয়ে ওঠার পর মেয়াদ শেষ রকিবউদ্দিন কমিশনের। তাই দায়িত্ব নিয়েই বড় কোনো নির্বাচনের আয়োজন নতুন ইসির সামনে।
এ নিয়ে বৈঠকের পর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয়বারের মতো কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট হবে 30 মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2রা মার্চ 2017 বৃহস্পতিবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 21 ও 22 ফাল্গুন 1423। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 30 ফাল্গুন 1423, 14 মার্চ 2017 মঙ্গলবার। ভোট গ্রহণের তারিখ 30 মার্চ বৃহস্পতিবার। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনও একই দিন। ভোট গ্রহণের তারিখ 16 চৈত্র 1423, 30 মার্চ 2017। সবার অংশগ্রহণে এই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনারের। হুঁশিয়ারি দেন, আচরণবিধি ভাঙলে ছাড় পাবে না কেউ। আমরা আশা করি যে কুমিল্লা নির্বাচন, সুনামগঞ্জ নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এবং সেখানে এগুলা নিয়ন্ত্রিত থাকবে। আর আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অবশ্যই থাকবে সেখানে যাতে কোনো রকমের সব ভোটার নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারে। নির্বাচনে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা এবং কমিশনার। বিকেল 3টায় বঙ্গভবনে যান তারা। এরপর 3:30টার দিকে রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসে নতুন কমিশন। প্রায় 1 ঘন্টা তাদের মধ্যে আলোচনা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তারা রাষ্ট্রপতির সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেছেন। গেল 6 ফেব্রুয়ারি সার্চ কমিটির দেয়া নাম থেকে নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। 15 ফেব্রুয়ারি শপথ নেন তারা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। রোহিঙ্গাদের উপর নির্যাতন থামাতে যথেষ্ট ভূমিকা নেননি অং সান সুচি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে আসা নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বরুস বেন্দ্রে। সকালে রাজধানীর একটি হোটেলে তরুণদের সাথে আলোচনায় তিনি আরও বলেন যে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ দেয়া উচিত। এদিকে প্রথম কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বরুস বেন্দ্রে। একদিনেরও কম সময়ের সফরে বাংলাদেশে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বরুস বেন্দ্রে। তাকে কেন্দ্র করে এই সংলাপ, যেখানে উপস্থিত নানা ক্ষেত্রে সফল ও সম্ভাবনাময় তরুণরা। এক প্রশ্নের জবাবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর সশস্ত্র বাহিনীর হামলা নিয়ন্ত্রণে অং সান সুচি আরো জোরালো ভূমিকা রাখতে পারতেন। আমার মনে হয় রাখাইন প্রদেশে সহিংসতা মোকাবেলায় সুচির আরো বেশি কিছু করা উচিত ছিল। মিয়ানমারের রাজনীতি অনেক জটিল ও সামরিক বাহিনী এখনো সংসদে 25% নিয়ন্ত্রণ করে। মিয়ানমারের রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলেও সেখানে এখনো পুরোপুরি গণতন্ত্র আসেনি। তাই রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আরো বেশি চাপ দেওয়া উচিত আন্তর্জাতিক মহলের। তবে রাখাইন প্রদেশের সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের মানবিক আচরণেরও প্রশংসা করেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। যেসব লোক সীমান্ত পেরিয়ে এসেছেন, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে জীবন রক্ষা করেছে, এর তুলনা হয় না। আমি আশা করি বাংলাদেশ এই ধারা অব্যাহত রাখবে। আমি বলতে পারি না যে এতেই সংকট সমাধান হবে, কিন্তু বাস্তুহারা মানুষগুলো অন্তত বেঁচে থাকবে। সংলাপে বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতিকে বিশ্ববাসীর জন্য একটি উদাহরণ বলে মন্তব্য করেন বোর্স। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্য আয়ের দেশ হতে সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ। সংলাপের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন মধ্যাহ্নভোজে, যেখানে অন্যান্যদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় দেশের অন্যতম বড় ব্যবসা প্রতিষ্ঠান আগা খান গ্রুপের সাথে প্রায় $100 মিলিয়ন একটি সমঝোতা স্মারক সই করে নরওয়ের সোটাক সোলার, যার আওতায় এখানে নির্মাণ করা হবে সৌর বিদ্যুৎ প্লান্ট। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। ব্লগার রাজীব হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া রানা গ্রেফতার, এমপি লিটন হত্যাকারীদের শনাক্তের দাবি আইজিপির। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24।
বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া হবে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বৈঠকে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় বিসিএসে অনেক পদ খালি থেকে যায়, তাই উত্তীর্ণদের মধ্য থেকে শূন্য পদ পূরণের প্রস্তাব করা হয়। এছাড়া ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্য পদে কোটা শিথিলের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ ও শৃঙ্খলা বিধি সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে রোববার আদেশ দেবেন হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী জানান, ৭২-এর মূল সংবিধানে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের, কিন্তু চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে এই ক্ষমতা দেয়া হয় রাষ্ট্রপতির কাছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। একই রিটে সংবিধানের ৯৫-এর গ অনুচ্ছেদে আইন তৈরির সাপেক্ষে বিচারপতি নিয়োগ সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়। ব্লগার রাজীব হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া রেজওয়ানুল আজাদ রানাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তার সাথে আশরাফ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ভুয়া পাসপোর্ট বানিয়ে ২০১৪ সালে মালয়েশিয়া পালিয়ে যায় রানা। আজ দেশে ফিরলে উত্তরা এলাকা থেকে এক সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম বলেন, আগামীকাল রানাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে। তার দাবি, ২০১৩-১৪ সালের প্রথম দিকে দেশের সবগুলো জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিল রানা। ২০১৩ সালে মিরপুরের পল্লবী এলাকায় বাসার সামনে ব্লগার রাজীব হায়দারকে হত্যা করে জঙ্গিরা। পরে ওই মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। গাইবান্ধার এমপি লিটন হত্যা মামলার তদন্তের অগ্রগতি হয়েছে, শনাক্ত হয়েছে খুনিরা, এমন দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশ ১-এর বহুতল ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। আমরা খুনিদের শনাক্ত করেছি এবং অতি শীঘ্রই তারা ধরা পড়বে, এবং তারা ধরা পড়লে তখন আপনাদের সামনে নিয়ে আসবো। তবে কারা ঘটনা ঘটেছে, কে প্ল্যানার ছিল, কে খুনি ছিল, যে ৩ জন মোটরসাইকেল নিয়ে গেছে সে মোটরসাইকেলটা উদ্ধার করেছি, সেই ৩ জন ব্যক্তি আমাদের নজরদারিতে আছে, যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারে। বিচারক সংকটে উচ্চ আদালতে বাড়ছে মামলা জট, তাই দ্রুত বিচারক নিয়োগের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এক্ষেত্রে দক্ষ ও যোগ্যদের প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন তিনি। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান যে বিচারপতি নিয়োগে বর্তমান সরকারের মেয়াদেই আইন করতে যাচ্ছে সরকার। মাসুদুর রহমানের রিপোর্ট। মামলা জট বিচার বিভাগের সবচেয়ে আলোচিত বিষয়। প্রতি বছর যে পরিমাণ মামলা নিষ্পত্তি হয়, দায়ের হয় তারও বেশি। সুপ্রিম কোর্টের সবশেষ পরিসংখ্যান বলছে, আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৪,০০০, বিপরীতে বিচারপতি আছেন মাত্র ৮ জন। হাইকোর্ট বিভাগের পরিসংখ্যান বলছে, বর্তমানে বিচারাধীন প্রায় ৫ লাখ মামলার বিপরীতে বিচারপতি আছেন ৮৭ জন। এমন বাস্তবতায় মামলা জট কমাতে হলে বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার। বিচারপতি আমার মধ্যে প্রতি বৎসরই নিয়োগ হওয়া উচিত। যেমন রিটায়ারমেন্টে যাচ্ছেন যারা, তাদের রিটায়ারমেন্টে হয়তো ২ জন যাবেন, ঠিক সাথে সাথে আবার ২ জন বা ৩ জন বিচারপতি নিয়োগ হয়ে যাওয়া উচিত। তা না হলে বিচার কার্যে খুবই একটা স্থবিরতা নেমে আসে। স্বাধীনতার ৪৫ বছরে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে নেই কোনো আইন। আইনমন্ত্রী জানান, এ নিয়ে কাজ শুরু হয়েছে। বর্তমান সরকারের মেয়াদ শেষের আগেই তা চূড়ান্ত করা হবে। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নিয়োগের যে এখনের যে নিয়োগ এবং আমাদের সংবিধানে এটা আইন করারও একটা কথা আছে, এবং সেই ব্যাপারে আমরা অলরেডি আইনের একটা ড্রাফট দাঁড়া করানোর চেষ্টা করছি, এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এই টার্ম শেষ হওয়ার আগেই ইনশাল্লাহ এরকম একটা আইন আমরা করে ফেলব। আর বিচারক নিয়োগের ক্ষেত্রে দক্ষতার উপর গুরুত্ব দিলেন অ্যাটর্নি জেনারেল। যে কোনো দল বিচারপতি নিয়োগের ব্যাপারে নিশ্চয়ই তার মতাদর্শের বাইরে কাউকে নিয়োগ দেবে না, কিন্তু
সাথে সাথে একটা জিনিস দেখতে হবে যে বিচারক হিসেবে নিয়োগ যাকে করা হয় তিনি যাতে বিচার কার্যটা নিষ্পন্ন করার মতন তার ক্ষমতা থাকে। রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তার মতে সৎ, যোগ্য ও দক্ষ বিচারপতি নিয়োগ না হলে আখেরে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আবারও বিরতির। এরপর দেখবেন ময়নামতি নয় কুমিল্লার নামে বিভাগ চান স্থানীয়রা, সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিদিনই চলছে নানা কর্মসূচি। বিরতির পর আবারও ফিরলাম, জানাবো আরো কিছু খবর। নতুন জোট গঠনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। আবারও এই কথা জানালেন দলটির চেয়ারম্যান HM এরশাদ। রংপুরে তার বাসায় সাংবাদিকদের এই কথা জানান তিনি। আমরা একটু ঘোষণা দিই, আলোচনার পরে মনে করো যে জোটগুলোর শক্তি আছে, সামর্থ্য আছে, সে আমার সাথে নেবে। বিএনপি নির্বাচনে আসতে বাধ্য, নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, দল হিসেবে থাকবে না। যত কথাই তারা বলুক, নির্বাচন আসতে তারা বাধ্য। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে বহিরাগতদের থেমে থেমে সংঘর্ষ চলছে। আহত হয়েছে কমপক্ষে 10 জন। পুলিশ জানায় বিকেলে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পড়াশোনা করছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। গ্রন্থাগার বন্ধের সময় হলে তাদের চলে যেতে বলেন এক কর্মচারী। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয় যুবলীগের এক নেতাকে জানান ওই কর্মচারী। এরপর বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি করার খবরে ফুঁসছে কুমিল্লাবাসী। দেশের প্রাচীন ও বৃহৎ এই জেলার নাম বাদ দিয়ে ময়নামতি বিভাগ ঘোষণা চূড়ান্ত না করার দাবিতে প্রতিদিনই চলছে প্রতিবাদী কর্মসূচি। কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান সোহেলের সহায়তায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। প্রাচীনকালে কুমিল্লা অঞ্চলকে ডাকা হতো সমতট নামে। এটি ব্রিটিশ ভারতের প্রাচীনতম শহর, আগে যার নাম ছিল ত্রিপুরা জেলা। 1960 সালে প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে আলাদা জেলা হিসেবে মর্যাদা পায় কুমিল্লা। সে সময় চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার অন্তর্ভুক্ত ছিল। পরে 1984 সালে আলাদা জেলা হিসেবে স্থান পায়। চট্টগ্রাম বিভাগকে ভেঙে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে আলাদা বিভাগ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত 14 ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল একনেক সভা শেষে জানান কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি। কুমিল্লা জেলা আছে, আবার কুমিল্লা বিভাগ হলে পরে অন্যান্য জেলাগুলো মাইন্ড করে, হয়তো মাইন্ড করতে পারে বা সুন্দর দেখা যায় না, এই জন্য ময়নামতি নামটি আসছে। এরপরই ফুঁসে উঠেছে কুমিল্লাবাসী। প্রতিদিনই চলছে বিক্ষোভ ও মানববন্ধন। ক্ষমতাবান রয়েছেন কিংবা অন্যান্য জায়গায় রয়েছেন, বিশেষ বিশেষ জায়গায় তারা যদি সবাই এক হয়ে কাজ করেন তাহলে এই জায়গাটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই বলে আমার মনে হয়। প্রিয় নেত্রী, উনি ওনার সন্তানের মতো আমরা। উনি একটা নামের জন্য আমাদেরকে নিশ্চয়ই বঞ্চিত করবেন না। আমাদের একটা আবদার কুমিল্লাবাসীর পক্ষ থেকে, আমরা চাই যে কুমিল্লা নামের বিভাগটা কুমিল্লা নামেই হোক। এই জেলার একটি ইউনিয়ন নাম ময়নামতি, সেই ময়নামতির নামে বিভাগের নামকরণ বিষয়টি বাস্তবের সাথে মিল হচ্ছে না। কুমিল্লাকে বিভাগ করেন তাহলে কুমিল্লার নামেই করতে হবে, আর যদি এটা না পারেন তাহলে আমাদের বিভাগের প্রয়োজন নাই। কুমিল্লার স্থানীয় রাজনীতিবিদরা বলছেন কুমিল্লার পরিবর্তে ময়নামতি রাখা হলে এ জেলার মানুষের আবেগ ও অস্তিত্বের ওপর আঘাত হানবে। জেলার নামে নামকরণ না করে বিভাগের ইউনিয়নের নামে তো নামকরণ করেন, সঠিক হবে না আর কি। আমার মনে হয় যে আমাদের মধ্য থেকে কেউ আমাদের প্রিয় নেত্রী জাতির জন্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সঠিকভাবে জিনিসটা বুঝিয়ে বলতে পারে না। ময়নামতি নতুন বিভাগ হলে এর অন্তর্ভুক্ত থাকবে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লা। মাহফুজ কামাল, চ্যানেল 24। নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির। ফিরে এসে থাকছে ইইউর সাথে সম্পর্ক জোরদারের আশ্বাস ট্রাম্প প্রশাসনের। জোটের শীর্ষ নেতাদের সাথে মাইক পেন্সের বৈঠক। বিরতির পর আবার ফিরলাম নিউজ 24-এ। জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সাথে ইইউর সম্পর্ক জোরদারের আশ্বাস দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ব্রাসেলসে ইউরোপের নেতাদের সাথে কয়েক দফা বৈঠকে এই কথা জানান তিনি। ব্রেক্সিট ইস্যুতে
ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনকে সমর্থন জানানোয় ওয়াশিংটনের সাথে সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়ে ইইউর নেতারা। সোমবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি ও ইউরোপীয় কমিশনের প্রধান জন-ক্লদ জাঙ্কারের সাথে বৈঠক করেন মাইক পেন্স। পরে যৌথ সংবাদ সম্মেলনে পেন্স জানান যে ইইউর সাথে সহযোগিতা ও অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। মার্কিন সীমান্তরক্ষী ন্যাশনাল গার্ডকে এবার অভিবাসী বিরোধী অভিযানে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। অভিবাসীদের আশ্রয়স্থল খ্যাত 11 রাজ্যে মোতায়েন করা হবে 1 লাখ ন্যাশনাল গার্ড। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে মার্কিন আইনের লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র, বলা হয় অভিবাসীদের শ্রমে ঘামেই সমৃদ্ধ মার্কিন অর্থনীতি। অবশ্য দায়িত্ব নেয়ার 1 মাসেই এই অভিবাসীদের বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে এবার সীমান্তরক্ষী বাহিনী ন্যাশনাল গার্ডকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। 11 পৃষ্ঠার প্রস্তাব অনুযায়ী অভিবাসীদের তল্লাশি, তদন্ত আর গ্রেফতারের ক্ষমতা থাকছে ন্যাশনাল গার্ডের হাতে। ক্যালিফোর্নিয়ার মতো অভিবাসী বান্ধব 11 রাজ্যে মোতায়েন করা হবে 1 লাখ গার্ড। ট্রাম্প প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারও পুরো প্রক্রিয়া তদারক করবে। গভর্নরদের সুযোগ থাকবে অবৈধ অভিবাসী ধরতে নিজেদের নিরাপত্তা বাহিনীকেও কাজে লাগানোর। তবে এ পরিকল্পনাকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা নিঃসন্দেহে ভয়ঙ্কর প্রস্তাব। আমার মনে হয় প্রথমেই রাজ্য সরকারের বিরোধিতার মুখে পড়বে এটি। দ্বিতীয়ত, সামরিক বাহিনীকে সাধারণ মানুষের আইন শৃঙ্খলা রক্ষায় চাপিয়ে দেওয়া মূলত মার্কিন আইনেরই লঙ্ঘন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কথা বলে ট্রাম্প যা করছে তা মার্কিন সমাজে বিভাজনই বাড়াবে। গার্ড মোতায়েনের বিষয়টিকে হোমল্যান্ড সিকিউরিটির নিজস্ব পরিকল্পনা বলে দায়সারা বক্তব্য দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপকে ঘৃণ্য তৎপরতা বলছেন বিরোধী ডেমোক্রেট নেতারা। অভিবাসীদের ধরপাকড়ে লাখো ন্যাশনাল গার্ড মোতায়েন একটি ঘৃণ্য সিদ্ধান্ত এবং মার্কিন মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ হবে এ শতাব্দীর সবচেয়ে বড় আমেরিকা বিরোধী পদক্ষেপ। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ডকে রাজ্যে মোতায়েন করেছিলেন। রওনক জাহান, চ্যানেল 24। টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিক্রি। সিনেমার গল্পের মতোই ভারতের রাজস্থানে এক বাবা বিক্রি করে দিলেন 14 বছর বয়সী মেয়েকে। ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে 7 লাখ টাকার বিনিময়ে নিজের মেয়েকে 3 ব্যক্তির কাছে বিক্রি করেন 40 বছর বয়সী বলবীর সিং। রাজস্থানের আলকার জেলায় ঘটে এই ঘটনা। বিক্রির পর ওই 3 ব্যক্তির কাছে মেয়েকে হস্তান্তর করেন বলবীর। পরে জোর করে গাড়িতে ওঠানোর সময় মেয়েটি চিৎকার করলে তাকে উদ্ধার করে গ্রামবাসী। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাবা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে। দর্শক, এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।